মোহনবাগানের কাছে রয়েছে এই মুহূর্তে ভারতের শ্রেষ্ঠ প্লেয়াররা। তবে কি এই ভারতীয় প্লেয়াররাই এনে দেবে মোহনবাগানের প্রথম ACL 2 ট্রফি? তারা কি পারবে নিজেদের ISL শিল্ড রিটেইন করতে? তারা কি পারবে আরও এক ধাপ এগিয়ে ISL এর ট্রফি জিততে এই মরশুমে? এই ভারতীয় প্লেয়াররাই কি যথেষ্ট, নাকি অন্য কোথাও এখনও মোহনবাগানের দরকার কিছু ভারতীয় প্লেয়ারদের? আজকে চলো সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে মোহনবাগানের ভারতীয় ব্রিগেডের সম্পর্কে। দেখে নেওয়া যাক যে কোথায় রয়েছে মোহনবাগানের স্ট্রেংথ এবং কোথায় রয়েছে মোহনবাগানের উইকনেস। শুরু করব ফার্স্টেই আমরা দলের সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন থেকে, যেটা হচ্ছে গোলকিপিং। তো আমরা অবভিয়াসলি আলোচনা করব যে মোহনবাগানের কিরকম স্কোয়াড ডেপথ রয়েছে, অর্থাৎ মেইন প্লেয়ার্স যারা তো খেলছেন তারা তো থাকছেনই, বাট এরই সাথে তাদের ব্যাকআপ হিসেবে এই পজিশনসে কোন কোন প্লেয়ার রয়েছে আমরা কিন্তু সেই সম্পর্কেও আলোচনা করব। তো এখানে বলতে কোনো সন্দেহ নেই যে বিশাল কেথি মোহনবাগানের ফার্স্ট চয়েস গোলকিপার হতে চলেছেন। What an amazing goalkeeper he has been for মোহনবাগান। ক্রুশিয়াল সেভস থেকে শুরু করে ম্যাচ উইনিং মোমেন্টস সবটাই বিশাল কেথ দেখিয়েছেন লাস্ট সিজন এবং তার আগের সিজনেও। তো সেই কারণে এখানে কোনো সন্দেহ নেই যে তিনি তো থাকছেনই। এরই সাথে তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে আর্শ শেখকে। এখনও হি ইজ স্টিল গ্রোয়িং, মাত্র 21 বছর বয়স প্লেয়ারটির। তো সেখানে অ্যাজ আ ব্যাকআপ হি হ্যাজ বিন ভেরি গুড ফর মোহনবাগান। অনেক ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাচেস খেলেওছেন। তো সেই কারণে আই থিঙ্ক গোলকিপিং বিভাগে দে আর ভেরি গুড। তাদের এখনও আরও দুটো রিজার্ভ গোলকিপার্স রয়েছে। সো এখানে আমার মনে হয় না যে মোহনবাগানের কোনো রকমের অসুবিধা হবে বলে। যদি আমরা চলে আসি এবার ডিফেন্সে, তাহলে ডিফেন্সে আমরা শুরু করবো ফার্স্টেই রাইট ব্যাক অপশনস থেকে। তো এখানে এই মুহূর্তে রাইট ব্যাকসে অপশনস কিন্তু কম আছে মোহনবাগানের। যদি আমরা টিপিক্যাল 4-2-3-1 ফরমেশন দেখি, তাহলে মোহনবাগানের প্রপার রাইট ব্যাক হিসেবে রয়েছেন আশিস রায়। যদিও 3 ব্যাক সিস্টেমে আমরা খুব কমই আশিস রায়কে গত মরশুমে খেলতে দেখেছি। যখনই তিনি নেমেছেন পরের দিকে রাইট উইং ব্যাক হিসেবেই নেমেছেন। তো এটা কিন্তু একটা দেখার বিষয় যে আশিস রায়কে কিভাবে মলিনা ইউজ করেন এই সিজনটায়, বিকজ আশিস রায়ের পরে ব্যাকআপ বলতে আছেন শুধুমাত্র রবি রানা। তো রবি রানাকেও এখন অব্দি আমার মনে হয় কোনো কোচই ঠিক করে উঠতে পারেননি যে কোথায় খেলাবেন, তাকে লেফট ব্যাক খেলাবেন না তাকে রাইট ব্যাক খেলাবেন না তাকে রাইট উইং খেলাবেন। এখন অব্দি আমার মনে হয় তার পজিশন নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে এক্স্যাক্টলি রবি রানা কোথায় খেলতে পছন্দ করেন। নিশ্চয়ই তার নিজস্ব প্রেফারেন্স তো থাকবেই, কিন্তু তার কোচ তাকে কোথায় খেলাবে সেই বিষয়েও কিন্তু এখন আমার মনে হয় কোনো রকমের ক্ল্যারিটি পাওয়া যায়নি। বাট প্রপার রাইট ব্যাক বলতে আমার মনে হয় যে এই মুহূর্তে মোহনবাগানে আশিস রায় রয়েছেন। এবং এটাও একটা ব্যাপার যে তিনি কতটা খুশি তার গেম টাইম নিয়ে, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও মলিনার সিস্টেমে আমার মনে হয় আশিস রায় অনেক বেশি সুযোগ পাবেন, হাওয়াসের সিস্টেমে অতটা চান্স তিনি পাননি। তো দেখা যাক যে এই মরশুমটা আমার মনে হয় খুব ক্রিটিক্যাল হতে চলেছে আশিস রায়ের জন্য। যদি তিনি এই মরশুমেও চান্স না পান, দেন দেয়ার কুড বি আ ভেরি গুড রিজন ফর হিম টু লিভ মোহনবাগান ইন ISL 12। বাট যাই হোক, আপাতত রাইট ব্যাকে আমার মনে হয় একটু ডেপথের অভাব মোহনবাগানের আছে যদি আমরা 4 ব্যাক সিস্টেম দেখি। চলে আসবো এবার আমরা সেন্টার ব্যাক পজিশনে। তো এখানে আমার মনে হয় যে মোহনবাগান হ্যাভ আ ভেরি ডিসেন্ট ডেপথ। তাদের মধ্যে দীপেন্দু বিশ্বাস রয়েছে, তাদের কাছে রাজ বাসফোর রয়েছে, তাদের কাছে সুমিত রাঠি রয়েছে, তাদের কাছে আনওয়ার আলী রয়েছে, এবং এরই সাথে আমরা দেখেছি সুভাশিস বোসকেও সেন্টার ব্যাক হিসেবে খেলতে। সো দে হ্যাভ কোয়াইট আ গুড ডেপথ ওভার হিয়ার এবং প্রত্যেকেই ভীষণ ভালো খেলেছেন লাস্ট ইয়ার। রাজকে আমরা মাঝে মধ্যে রাইট ব্যাকে খেলতে দেখেছি, বাট আগেন তার অরিজিনাল পজিশন কিন্তু সেন্টার ব্যাক। বাট হ্যাঁ, অ্যাজ অ্যান অপশন হি ইজ দেয়ার। বাট সেন্টার ব্যাকে আমার মনে হয় যে আই ডোন্ট থিঙ্ক মোহনবাগান শুড বি লুকিং ফর এনি প্লেয়ার্স। দে আর ভেরি ওয়েল সেটেলড দেয়ার এবং এরপরে তো আরও বিদেশি আসবেই। তো সেখানে দে লুক প্রিটি গুড ইন দিস পজিশন। চলে আসবো আমরা লেফট ব্যাক পজিশনে। তো এখানেও সুভাশিস বোস মোহনবাগানের ক্যাপ্টেন, তিনি তো আছেনই। এরই সাথে রয়েছেন অমনদীপ, তিনিও লেফট ব্যাক খেলতে পারেন। আমরা আগেও ডিসকাস করছিলাম যে রবি রানাকেও অনেক সময় লেফট ব্যাকে আমরা খেলতে দেখেছি। সুমিত রাঠি কুড অলসো প্লে অ্যাজ আ লেফট ব্যাক। তো সেখানে আমার মনে হয় অ্যাগেন 3 ব্যাক সিস্টেমে সুভাশিসকে আমরা মেনলি সেন্টার ব্যাক হিসেবেই দেখেছি। তো সেই কারণে লেফট উইং ব্যাক হিসেবে আমরা অনেক অন্য প্লেয়ার দেখেছি। বাট লেফট ব্যাক যদি আমরা প্রপার ধরি, তাহলে ফার্স্ট টিমে সুভাশিস তো আছেনই, সেকেন্ড টিম বা রিজার্ভ টিমসেরও কিছু প্লেয়ার্স রয়েছে যারা পরে এসে কিন্তু নিজেকে প্রুভ করেছে যে তারা ফার্স্ট টিম খেলতে পারে। ইভেন অমনদীপও লাস্ট ইয়ার অনেক ম্যাচেস এরকম জায়গায় এসেছেন যেখানে তিনি অনেকেরই নজর কেড়েছেন যে না, ভালোবেস লেফট ব্যাকটা। সো ডিফেন্সে আমার মনে হয় দে আর ভেরি ওয়েল সর্টেড মোহনবাগান। দে ডোন্ট নিড দ্যাট মাচ কোয়ালিটি অর দ্যাট মেনি সাইনিংস এনিমোর। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মোহনবাগানকে খুব ক্রিটিক্যালি নজর রাখতে হবে সেটা হচ্ছে যাতে এই প্লেয়ার্সরা, যারা ইয়াং রিজার্ভ দলের প্লেয়ার্সরা রয়েছে,
তারা যেন প্রপার চান্স পায়। প্লেয়ার্স লাইক সুমিত রাঠি, দীপেন্দু, অমনদীপ, রাজ বাসফোর, রবি রানা, দে নিড টু প্লে রেগুলার গেমস, এবং সেখানেই আমার মনে হয় এই CFL বা ডুরান্ড এগুলো ভীষণ ইম্পর্টেন্ট টুর্নামেন্টস হবে এই ইয়াংস্টারগুলোকে চান্স দেওয়ার জন্য, বিকজ ইউ অলরেডি নো ইউর ফার্স্ট 11 ইন্ডিয়ান প্লেয়ার্স, তাদেরকে নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তাদের সেকেন্ড চয়েস ব্যাকআপস যারা রয়েছে তাদেরকেও তোমাকে ইম্প্রুভ করতে হবে। সো আই থিঙ্ক মোহনবাগান ইজ ডুইং দ্যাট জব রিয়েলি ওয়েল। ইটস জাস্ট দ্যাট আরও সুযোগ কতটা বেশি এই ইন্ডিয়ান প্লেয়ার্সগুলো নিতে পারে নিজেদের জন্য, সেটাই আমাদের দেখতে হবে। যদি আমরা চলে আসি এবার মাঝ মাঠে, তাহলে মাঝ মাঠে শুরু করবো ফার্স্টেই আমরা CDM পজিশন নিয়ে। তো CDM পজিশনে এই মুহূর্তে যে প্লেয়ার্সরা কনফার্ম মোহনবাগানে তারা রয়েছে দীপক তাংরি এবং আপুইয়া। গ্ল্যান মার্টিন্স রয়েছে মোহনবাগান টিমে এই মুহূর্তে, বাট অ্যাকচুয়ালি মোহনবাগান ইজ ট্রাইং টু অফলোড হিম, দে আর ওয়েটিং ফর অফার্স। যদি গ্ল্যান মার্টিন্সের জন্য কোনো ভালো অফার আসে, মোহনবাগান উইল বি হ্যাপিলি লেটিং হিম গো। তো এখন অবধি গ্ল্যান মার্টিন্সের জন্য কোনো অফার আসেনি, আমরা দেখেছি আগের মরশুমেও হাবাস আসার পর থেকে গ্ল্যান মার্টিন্স আর সুযোগ পাননি সেরকমভাবে। তো আমার মনে হয় না যে মলিনার আন্ডারেও তিনি সেরকম সুযোগ পাবেন, কনসিডারিং নাও দে হ্যাভ সাইন্ড আপুইয়া অলসো। তো এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। সো দেখা যাক যে গ্ল্যান মার্টিন্সকে নিয়ে কি ফিউচার মোহনবাগান ডিসাইড করে। বাট এই মুহূর্তে অ্যাজ আ প্রপার CDM যারা রয়েছেন মোহনবাগান টিমে, তারা রয়েছেন দীপক টাংরি এবং আপুইয়া। বোথ আর ভেরি গুড প্লেয়ার্স। দীপক টাংরি হ্যাজ অলরেডি সেটেলড ইন মোহনবাগান, অ্যাজ আ সেন্টার ব্যাকও তিনি খেলতে পারেন। গত মরশুমে কয়েকটা ক্লাচ পারফরমেন্স তিনি দেখিয়েছেন। হি ইজ আ বিট অফ অ্যান অ্যাগ্রেসিভ প্লেয়ার। অনেকটা বলতে পারো যে মাঝ মাঠে ব্লকারের কাজ তো তিনি করেনি, বাট একেবারে পুরো ফিজিক্যাল ফুটবল যেটা একটা প্লেয়ারকে খেলতে হয় ওই পার্টিকুলার জায়গাটা, যে নোংরা খেলাটা খেলতে হয় একটা CDMকে মাঝে মধ্যে, সেই খেলাটাই দীপক টাংরি খেলেন, উইচ সামটাইমস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু হ্যাভ প্লেয়ার্স লাইক টাংরি। সো অ্যাগেন CDM পজিশনে দীপক টাংরি অ্যান্ড আপুইয়া ইজ ভেরি গুড অপশনস। এবং এরপরে তোমার কাছে একটা মাঝ মাঠের প্লেয়ার আসছে বিদেশি। সো ডেফিনেটলি আই থিঙ্ক মোহনবাগানের এই নাম্বার 6 পজিশনটা লুকস ভেরি সর্টেড। দীপক টাংরি প্রপার ডিফেন্সিভ মাইন্ডেড CDM, বাট আপুইয়া সেখানে একজন ডিপ লাইং প্লে মেকার। সো আপুইয়ার খেলাটা অনেক বেশি ইম্প্রুভ করবে মোহনবাগানকে, সেটা আমি মনে করি। মলিনা কীরকমভাবে আপুইয়াকে ইউজ করে সেটার ওপর আমাদের নজর থাকবে, বাট CDM লুকস রিয়েলি গুড। যদি আমরা চলে আসি এবার CM অপশনসে, মানে প্রপার সেন্টার মিডফিল্ডার্স যারা, তো এই পজিশনে রয়েছে অনিরুদ্ধ থাপা এবং অভিষেক সূর্যবংশী। থাপা আই ডোন্ট থিঙ্ক ইজ ভেরি হ্যাপি উইথ দ্য অ্যামাউন্ট অফ হিস গেম টাইম। আমার মনে হয় তিনি আরও বেশি খেলতে চান। হাবাসের আন্ডারে সেটা হয়ে ওঠেনি, মলিনার আন্ডারে সেটা হয় কিনা আমাদের সেই দিকে নজর রাখতে হবে। বাট কি সিস্টেমে মলিনা খেলাচ্ছেন সেটার ওপরে ডিপেন্ড করছে থাপার চান্স পাওয়া। তো সেই কারণে আমার মনে হয় যে মোহনবাগান টিম, মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের নিজস্ব প্লেয়ার্সরাও চাইবে যাতে থাপা ডে ইন ডে আউট স্টার্ট করুক মোহনবাগানের জন্য। বাট মোস্ট অফ দ্য টাইমস আমরা দেখেছি থাপাকে অ্যাজ আ সাবস্টিটিউট ইউজ করা হচ্ছে, উইচ আই ডোন্ট থিঙ্ক ইজ জাস্টিফাইড গিভেন দ্য কাইন্ড অফ প্লেয়ার হি ইজ অ্যান্ড দ্য কাইন্ড অফ পোটেন্সিয়াল হি হ্যাজ। তো সেই কারণে থাপার এই সিজনটা খুব ইম্পর্টেন্ট হবে এবং দেখতে হবে যে কীরকম তিনি পারফর্ম করেন মলিনার আন্ডারে। বাট এই সেন্টার মিডফিল্ড পজিশনে থাপা এবং অভিষেক সূর্যবংশী দুজনেই ভীষণ ভালো ডেপথ অ্যাড করে, এবং তোমার কোচের কাছে আরও বেশি অপরচুনিটিস চলে আসে, আরও বেশি অপশনস চলে আসে নিজের গেম প্ল্যান তৈরি করার ক্ষেত্রে। ওয়েন ইউ হ্যাভ প্লেয়ার্স ইন আপুইয়া যে অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডারও খেলতে পারবে, অ্যাজ আ প্রপার ডিপ লাইং প্লে মেকারও খেলতে পারবে, নাম্বার 6, নাম্বার 8 প্রত্যেকটা পজিশনে তোমার খেলতে পারে, সেখানে ইউ আর অ্যাডিং মোর অপশনস ইন থাপা অ্যান্ড অভিষেক সূর্যবংশী। সো অ্যাগেন ইটস আ ড্রিম প্রজেক্ট ফর মলিনা আমার মনে হয়। তো সেই কারণে এখানেও যথেষ্ট স্কোয়াড ডেপথ মোহনবাগানের রয়েছে। যদি আমরা চলে আসি এবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, তাহলে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার যে রয়েছে এই মোহনবাগান টিমে তিনি হচ্ছেন সাহাল আব্দুল সামাদ। আমরা গত মরশুমে দেখেছি সাহালের ম্যাজিক মোহনবাগান জার্সিতে। হ্যাঁ, মাঝে ইনজিওর্ড হয়েছিলেন ঠিক কথাই, বাট সাহালের ইম্প্যাক্ট কেউ নেগলেক্ট করতে পারে না। হি ইজ আ ভেরি স্পেশাল ফুটবলার। সাহাল থাকা মানে একটা টিমের একটা বিদেশি থাকার মতন ব্যাপার। তো সেই কারণে সাহাল আগেন ইজ গোয়িং টু বি আ ক্রুশিয়াল মেম্বার অফ দিস মোহনবাগান টিম। এবং সাহালকে নিয়ে আমি যেখানে সবথেকে বেশি ক্রিটিক্যাল বা সবথেকে বেশি কনসার্নড সেটা হচ্ছে সাহালকে কীভাবে মলিনা ইউজ করবেন। বিকজ যদি আমরা 4-2-3-1 পজিশনে খেলাই মোহনবাগান টিমকে, তাহলে যে ক্যাম্প পজিশনটা সেখানে অবভিয়াসলি ইউ উইল বি প্লেইং ইউর ফরেন অ্যাটাকিং মিডফিল্ডার, হুইচ ইন দিস কেস উড বি পেট্রাটস। তাহলে সেখানে তোমার রাইট উইং এবং লেফট উইং, এখানে 4-2-3-1 রাইট উইং লেফট উইংও হয় না, রাইট অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট অ্যাটাকিং মিডফিল্ডার, যেখানে মেনলি তোমার উইঙ্গার্সরাই খেলবে। তাহলে সেখানে সাহাল কোথায় খেলবে, এটা কিন্তু একটা বড় প্রবলেম হতে চলেছে মোহনবাগানের জন্য। ইভেন কি যদি আমরা 4-3-3ও ধরি, তাহলে 4-3-3 ক্ষেত্রেও সাহাল কিন্তু অ্যাজ আ CM খেলতে পারবে না। এবং মলিনা যেহেতু মেনলি এই দুটো ফরমেশনই খেলান, সেই কারণে সাহাল নিয়ে কিন্তু একটা বড় ডিবেট হতে চলেছে নেক্সট সিজন, যেটা আমার মনে হয় তাকে কীরকমভাবে ইউজ করবে এটা দেখতে হবে। হয়তো তাকে রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে, যেরকম তিনি কেরালা ব্লাস্টার্সে খেলতেন। এটা মোহনবাগানের জন্য ভালো খবর হতে পারে।
এবং কেন সেটাও আমি ডিসকাস করব, বাট অ্যাজ আ পার্সোনাল চয়েস সাহাল সেই পজিশনে কিন্তু খেলতে চান না, তো সেই কারণে এই দিকে কিন্তু আমাদের নজরটা থাকবে। যদি আমরা এবার চলে আসি অ্যাটাকিং মিডফিল্ড থেকে রাইট উইং পজিশনে, যেটা আমি ডিসকাস করছিলাম যে এই মুহূর্তে মোহনবাগানের রাইট উইঙ্গার্স বলতে রয়েছে মানবীর সিং, এংসন সিং এবং টাইসন সিং। এবার এই এংসন এবং টাইসন দুজনেই রিজার্ভ দলের প্লেয়ার, অর্থাৎ মেন টিম বলতে গেলে একমাত্র মানবীর সিং রয়েছেন, যিনি এখনও অবধি প্রপার রাইট উইং খেলেননি। তিনি কিন্তু হাবাসের সিস্টেমে রাইট উইং ব্যাক খেলছিলেন। তো এখানে তাকে পুরোপুরি একটা চেঞ্জ আনতে হবে নিজের খেলার মধ্যে, যেরকমটা জুয়ান ফেরান্ডোর আন্ডারেও আমরা দেখেছি যে মানবীরকে রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার খেলানো হচ্ছিল, ওরকমই পজিশনে কিন্তু মলিনার আন্ডারেও মানবীরকে খেলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু সেরকম প্রপার ব্যাকআপ এই পার্টিকুলার পজিশনটাই নেই মোহনবাগানের, সেই কারণেই কিন্তু মোহনবাগান ছাংতের পেছনে ঝাঁপাতে চাইছে। ছাংতে এই সিজনে মোহনবাগানে আসবেন না, সেটা অলরেডি কনফার্ম করে দেওয়া হয়েছে মার্কাসের তরফ থেকে, বাট আমরা বুঝতে পারছি কেন ছাংতের পেছনে মোহনবাগান ঝাঁপাতে চাইছে, বিকজ এই একটা পার্টিকুলার পজিশনে they do not have that quality Indian depth। তো এই জন্যেই আমি জাস্ট কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে যদি সাহালকে রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে হয় মলিনার আন্ডারে, এটা কিন্তু মোহনবাগানের পক্ষেই ভালো, বিকজ ওই পার্টিকুলার পজিশনে মানবীরের সেকেন্ড চয়েস ব্যাকআপ হিসেবে বলতে কিন্তু কেউই নেই। এবং এই জন্যেই আমার মনে হয় যে মানবীর এবং সাহালের মধ্যে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন হতে পারে যে কে অ্যাকচুয়ালি স্টার্ট করবে মোহনবাগানের হয়ে। বাট আগেন এই একটা জায়গা ছাড়া আমার মনে হয় যে মোহনবাগান লুকস ওয়েল অ্যান্ড গুড ইন আদার পজিশনস। যদি আমরা চলে আসি লেফট উইংয়ে, তাহলে লেফট উইংয়ে দে হ্যাভ লিস্টন, দে হ্যাভ আশিক কুরুনিয়ান, again two very good Indian players। লিস্টন again অন অ্যান্ড অফ যেতেই থাকে, প্রচণ্ড ইনকনসিস্টেন্ট মোহনবাগানের হয়ে, এটা মানতেই হবে। বাট again লিস্টনকে ব্যালেন্স করার জন্য আশিকের মতন প্লেয়ার খুব দরকার ছিল, বিকজ এতদিন লিস্টন নিউ যে ও খেলছেই, বাট আশিক আসার পরে আশিক এসসিএল এর জন্য গোটা মরশুমটা খেলতে পারেননি, বাট তিনি আবার ফিরছেন এই সিজনে। সো লিস্টন নিডেড দ্যাট কম্পিটিশন। ওকে ওর খেলা অনেক বেশি ইম্প্রুভ করতে হবে আগের থেকে। ও এখন প্রচণ্ড প্রেডিক্টেবল ফুটবলার হয়ে গেছে, লোকে বুঝে যাচ্ছে যে ও কোন দিকে ভাঁজ মারবে, ও কোন দিক থেকে শট মারবে, এভরিবডি নোজ দ্যাট নাও। তো সেই কারণে লিস্টনকে একটু ব্যালেন্স দেওয়ার জন্য আশিকের মতন প্লেয়ারের ফিরে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তো সেই কারণে আই থিঙ্ক লেফট উইংয়ে আশিক এবং লিস্টন প্রচণ্ড ভালো পেয়ারিং। সেকেন্ড হাফে মোহনবাগানের কাছে সেই স্ট্রেংথ থাকবে দুটো উইং আবার পুরোপুরি রিসেট করে, আবার পুরোপুরি চার্জ করে নামানোর। সো আই ডোন্ট থিঙ্ক ভারতীয় ফুটবলে এরকম টাইপের কোয়ালিটি আর কোনো ভারতীয় টিমের কাছে আছে বলে। এবং সেই কারণেই ভিডিও শুরুতে আমি বলছিলাম যে ভারতের শ্রেষ্ঠ ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়ে মোহনবাগান তাদের দল তৈরি করেছেন এবং দে আর নট ডান ইয়েট, এখনও ওরা ঝাঁপাচ্ছে ছাংতের জন্য। সো আমি জানি না কোথায় গিয়ে মোহনবাগানের গাড়ি থামবে, বাট ফ্যান্সদের জন্য তো অবভিয়াসলি এটা খুব ভালো খবরই। তো এবার যদি আমরা উইং থেকে এবার প্রপার সেন্টার ফরওয়ার্ডে আসি, তাহলে এখানে ন্যাচারালি আমার মনে হয় যে ভারতীয় ফুটবলের যে বড় নামগুলো তাদের মধ্যে কেউই মোহনবাগানে এই মুহূর্তে নেই। সুহেল আহমেদ ভাট রয়েছেন এবং ফারদিন আলী মোল্লা রয়েছেন, দুজনেই রিজার্ভ দলের প্লেয়ার, এবং তার প্রধান কারণ হচ্ছে যে এই পজিশনে মোহনবাগান ইন্ডিয়ান প্লেয়ার্স খেলাবেই না। দে হ্যাভ ম্যাকলেরেন, দে হ্যাভ কামিংস, কোথায় ভারতীয় প্লেয়াররা চান্স পাবে? তো আই থিঙ্ক আগেন ইন্ডিয়ান রিজার্ভ প্লেয়ার্সদের জন্য যথেষ্ট ভালো চান্স এটা। এত বড় মাপের বিদেশি প্লেয়ারদের থেকে অনেক কিছু তারা শিখতে পারবেন, এটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট। দে আর গুড উইথ সোহেল আহমেদ ভাট অ্যান্ড ফারদিন আলী মোল্লা, দে ডোন্ট নিড এনিওয়ান এলস রাইট নাও। সো ওখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মোহনবাগান অ্যাজ আ হোল হ্যাভ আ ভেরি গুড ইন্ডিয়ান কোর। এত সুন্দর কোর কোনো ভারতীয় ক্লাবের নেই, এবং যেই কারণে আমার মনে হয় যে প্রপার বিদেশি প্লেয়াররা যখন এই টিমে আসবে এবং এই টিমটা পুরো স্টার্টিং 11 আমরা অ্যানালাইজ করব, তখন আমরা দেখব যে ওয়াই দিস টিম ক্যান অ্যাকচুয়ালি বিকাম এশিয়াজ ওয়ান অফ দি বেস্ট আন্ডার দি রাইট গাইডেন্স, আন্ডার দি রাইট ফ্যাসিলিটিস। এই টিমটাকে শুধুমাত্র বানিয়ে দিলাম এটা করলে তো হবে না, ইউ নিড প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার ফ্যাসিলিটিস ফর দিস প্লেয়ার্স টু গ্রো দেমসেলভস। তো সেই কারণে এখন অবধি যথেষ্ট গান পাউডার রয়েছে এই টিমটার মধ্যে, কিন্তু যখন আসল গুলিটা চলবে তখন দেখতে হবে যে বুলেটটা আদৌ এফেক্টিভ কি এফেক্টিভ নয়। তো সেই কারণে মোহনবাগানের এই ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়ে তোমাদের কি মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। সিমিলার একটা ভিডিও খুব শীঘ্রই ইস্ট বেঙ্গলের জন্য আনতে চলেছি, ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান ব্রিগেড নিয়েও আমরা একটা আলোচনা করব। আপাতত আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।